আমরা অনেকেই তো বাড়ি ভাড়া নিই বা জমির লিজের কথা শুনি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ দেখতে চুক্তিগুলোর পেছনে সেই ১৮৮১ সালের একটা আইন কাজ করছে? চলুন আজ আমরা সম্পত্তি হস্তান্তর আইনের সেই ১০৫ নম্বর ধারাটাকেই সহজ করে বুঝে নিই, যেটা ঠিক করে দেয় যে আইনের চোখে একটা ইজারা বা লিজ আসলে কি। জানি জানি, প্রথমবার পড়েই মাথা ঘুরে যাওয়ার জোগাড়, তাই না? পুরোটা আইনি ভাষায় লেখা, কিন্তু একদম চিন্তা করবেন না। কথা দিচ্ছি, এই বিশ্লেষণটা শেষ হতে হতে এই সংজ্ঞার প্রত্যেকটা শব্দ আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে চলুন দেখে নিই আইনের চোখে একটা ইজারা ঠিক কী। এই সংজ্ঞাটাই কিন্তু আজকের দিনে যে কোনো বাড়িওয়ালা আর ভাড়াটিয়া সম্পর্কের আইনি ভিত্তি তৈরি করে। চলুন সংজ্ঞার একদম প্রথম আর সবচেয়ে জরুরি অংশটা দেখি। এখানে বলা হচ্ছে অধিকারের হস্তান্তরের কথা। খুব ভালো করে খেয়াল করুন, এখানে কিন্তু পুরো সম্পত্তি হস্তান্তরের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে একটা নির্দিষ্ট অধিকার হস্তান্তরের কথা। তার মানে একটা ইজারার মূল ব্যাপারটা হলো সম্পত্তিটা ভোগ করার অধিকার হস্তান্তর করা। মানে একজন নির্দিষ্ট সময়ের জন্য ওই সম্পত্তিটা ব্যবহার করতে পারবেন, সেটা উপভোগ করতে পারবেন, কিন্তু তার মালিক হয়ে যাবেন না। এটাই কিন্তু লিজ আর বিক্রির মধ্যে আসল পার্থক্য। এই স্লাইডটা দেখলে বিষয়টা আরও সহজে বোঝা যাবে। দেখুন, ভোগ করার অধিকারটা হলো অস্থায়ী, কিন্তু মালিকানা স্থায়ী। ইজারার ক্ষেত্রে শুধু ব্যবহারের অধিকার ট্রান্সফার হয়, আর বিক্রির ক্ষেত্রে সম্পত্তির পুরো টাইটেল বা মালিকানাটাই ট্রান্সফার হয়ে যায়। যিনি অধিকার পান তিনি হলেন ভাড়াটিয়া, আর যিনি আসল মালিক তিনি মালিকই থেকে যান। এই ছোট্ট পার্থক্যটা বুঝতে পারাটা খুবই জরুরি। আচ্ছা, আইনটা কিন্তু শুধু স্থাবর সম্পত্তি বা ইমমুভেবল প্রপার্টির কথা বলছে। এখন প্রশ্ন হলো, এটা কি? সোজা কথায় জমি, বাড়ি বা মাটির সঙ্গে স্থায়ীভাবে লাগানো যে কোনো জিনিসই হলো স্থাবর সম্পত্তি। মানে গাড়ি বা ফার্নিচারের মতো অস্থাবর জিনিসের ক্ষেত্রে কিন্তু এই আইনটা খাটবে না। অধিকার তো হস্তান্তর হলো, কিন্তু এর পরই আসে দুটো জরুরি প্রশ্ন: কতদিনের জন্য আর কিসের বিনিময়ে? আইন কিন্তু এই দুটো বিষয়কেও খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। আইন বলছে একটা ইজারা নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে, ধরুন ১ বছর বা ৫ বছরের জন্য। আবার অনেক সময় চুক্তিতে সময় লেখা না থাকলেও পরিস্থিতি দেখে সেটা বোঝা যেতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আইন কিন্তু চিরস্থায়ী বা পার্মানেন্ট লিজের ধারণাকেও স্বীকৃতি দেয়। এরপর যে শব্দটা আসছে সেটা হলো বিনিময় বা কনসিডারেশন। শুনতে একটু খটমট লাগলেও এর মানে খুব সোজা। সহজ কথায় এটা হলো ভাড়া। মানে ওই সম্পত্তিটা ভোগ করার অধিকারের বিনিময়ে ভাড়াটিয়া মালিককে যা দেন, আইন তাকে বিনিময়ে বলছে। আর এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে দেখানো হয়েছে। বিনিময় মানেই যে শুধু নগদ টাকা হতে হবে তা কিন্তু একদমই নয়। আইন অনুযায়ী ফসলের একটা অংশ, কোনো বিশেষ পরিষেবা বা অন্য যে কোনো মূল্যবান জিনিসও কিন্তু ভাড়া হিসেবে গণ্য হতে পারে। আইন এ ব্যাপারে বেশ উদার। যে কোনো চুক্তিতেই তো দুটো পক্ষ লাগে, তাই না? ইজারার ক্ষেত্রেও আইন এদের নির্দিষ্ট নাম দিয়েছে। চলুন এবার তাদের আইনি পরিচয়টা জেনে নেওয়া যাক। যে ব্যক্তি সম্পত্তিটা ভোগ করার অধিকারটা দিচ্ছেন, আইন তাকে বলছে হস্তান্তরকারী বা লেসার, সহজ কথায় আমাদের বাড়িওয়ালা। আর যিনি সেই অধিকারটা নিচ্ছেন তিনি হলেন হস্তান্তর গ্রহণকারী বা লেসি, অর্থাৎ ভাড়াটিয়া। তার মানে যখন কেউ একটা ভাড়ার চুক্তিতে সই করেন তখন আইনত তিনি হলেন লেসি আর তার বাড়িওয়ালা হলেন লেসার। এতক্ষণ তো আমরা পুরো সংজ্ঞাটা টুকরো টুকরো করে দেখলাম। এবার সবগুলোকে একসাথে জোড়া লাগিয়ে এর আসল গুরুত্বটা বোঝার চেষ্টা করি। তাহলে সব মিলিয়ে একটা বৈধ ইজারার জন্য এই ৪টি জিনিস অবশ্যই থাকতে হবে। ১. স্থাবর সম্পত্তি ভোগ করার অধিকার হস্তান্তর হবে, মালিকানা নয়। ২. একটা নির্দিষ্ট সময়ের জন্য হবে। ৩. এর একটা বিনিময় বা ভাড়া থাকবে। আর ৪. একজন লেসার এবং একজন লিসি, এই দুটো পক্ষ থাকবে। এখন মনে হতেই পারে, আরে এটা তো সেই ১৮৮১ সালের আইন, এত পুরনো আইনের এখন কি দরকার? আসলে এর গুরুত্বটা এখানে। এই আইনি কাঠামোটা আজও আমাদের আধুনিক বাড়িওয়ালা ভাড়াটিয়ার সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে আর দুজনেরই অধিকার রক্ষা করে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো,
100 বছরেরও বেশি পুরনো এই আইনটা কিভাবে আজও আমাদের আজকের দিনের সাধারণ একটা ভাড়ার চুক্তিকে নিয়ন্ত্রণ করছে আর আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে চলেছে।